দেখুন, সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে কঠিন। শিবপ্রসাদ অর্থাৎ পরশুরামকে মুখার্জি পরিবার বারবার কিনে নেওয়ার চেষ্টা। পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তটিনীর বাড়িতে মুখার্জি পরিবারের সকলেই উপস্থিত। সেখানে শিবপ্রসাদ বলে, দেখেন, এখানে আমার কিছু বলার নেই, সবটাই নির্ভর করছে তটিনীর ওপর, আর আমি আমার পেশার সাথে কখনো আপোষ করিনি। এদিকে প্রার্থনার মা বলে, তুমি এই সুযোগে সদ্ব্যবহার করছো, তুমি রিভেঞ্জ করছো। যারা তোমাকে বিদ্রূপ করে কথা বলেছে, বাড়ি থেকে বারবার বের করে দিয়েছে, আমি তাদের সাথে সুযোগে সদ্ব্যবহার করছো। তুমি একজন সাধারণ অফিসের কর্মচারী, সেখানে কত টাকা বেতন পাও? তার থেকে বেশি টাকা আমি তোমাকে দেব, আমার ভাসুর দেবে, আমার স্বামী দেবে। কত টাকা চাই তোমার? কাকি শাশুড়ির কথা শুনে শিবপ্রসাদ বলে, কথায় আছে না, কয়লার ময়লা যায় না ধুলে, আর মানুষের স্বভাব যায় না মরলে। এই কথাটা যদি আপনার জায়গায় অন্য কেউ বলতো, তাহলে এতক্ষণে কি অবস্থা হতো আপনি ভেবে কুল পাবেন না। অপরদিকে তটিনী বলে, মাই হাজব্যান্ড ইজ নট ফর সেল। পরবর্তীতে প্রার্থনা বলে, তোরা কিন্তু আমাদের বিনস করছিস, নিচে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, কর্ম চ্যাটার্জি, এমনকি কবির চ্যাটার্জি। কাল কোর্টে নিশ্চয়ই কিছু হবে। অপরদিকে প্রার্থনার মা বলে, সমস্ত প্রমাণ শেষ করে দাও, জ্বালিয়ে পুড়িয়ে ভ্যানিশ করে দাও, যেন কোনো প্রমাণ না থাকে। পরক্ষণেই আয়ুষী বলে ওঠে, মা সমস্ত প্রমাণ শেষ করে দিলেও প্রমাণ থেকে যাবে, আমি তার জলজ্জন্ত প্রমাণ। কাল কোর্টে কেউ না গেলেও এই আয়ুষী যাবে, সমস্ত সত্যি কথা বলবে, সত্যিটা সবার সামনে আসবে। পরের সিনে তটিনী দীপালিকে বলে, মা তুমি আমার বাড়িতে খাবে না? তখন দীপালি বলে, আজকে শিবরাত্রি, শিবের মাথায় জল দিতে হয়, স্বামী যতই অন্যায় করুক না কেন, এখন আমার সেই শিবের পাশেই দাঁড়াতে হবে। এগুলো বলেই দীপালি এবং বাকি সবাই শিবপ্রসাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন আয়ুষী তটিনীকে বলে, তুই একদম চিন্তা করিস না দিদি, কাল কোর্টে আমি যাব, সমস্ত সত্যি কথা বলবো। পরবর্তীতে সবাই চলে যাওয়ার পরে তটিনী শিবপ্রসাদকে বলে, আমার পরিবারের এমন ব্যবহারের জন্য তুমি কিছু মনে করো না। পরক্ষণেই শিবপ্রসাদ তটিনীকে জড়িয়ে ধরে বলে, এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি কিছুই মনে করিনি। অন্যদিকে আমরা স্পেশাল ব্রাঞ্চে অফিসে দেখতে পাই সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি মিলে হন্তদন্ত হয়ে স্পেশাল ব্রাঞ্চ দিয়ে ঢুকতেই বলরাম বলে, কি ব্যাপার, আপনারা এখানে? তখন সত্যজিৎ মুখার্জি বলে, আমরা একটু শিবপ্রসাদের সাথে দেখা করতে এসেছি, শিবপ্রসাদ গাঙ্গুলি আমার জামাই। সত্যজিৎ মুখার্জির মুখে শিবপ্রসাদকে জামাই বলে ডাকার কথাটা শুনে বলরাম বলে, আমি অবশ্য আগে আন্দাজ করেছিলাম আপনারা এখানে আসবেন। আসলে কথায় আছে না, ঠেলার নাম বাবাজি, মরার সময় ঠাকুরের নাম জপ করে কি লাভ বলেন? পরবর্তীতে আমরা শিবপ্রসাদের চেম্বারে দেখতে পাই শিবপ্রসাদ নিজের কক্ষে বসে খাবার খাচ্ছিল। তখনই বলরাম গিয়ে বলে, তোর সাথে তারা দেখা করতে এসেছে। পরক্ষণেই সত্যজিৎ মুখার্জি, কর্ণ এবং কবিরকে দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। এরপর শিবপ্রসাদ সবাইকে বসতে বলে এবং খাওয়ার জন্য বলে। তখন কর্ম চ্যাটার্জি বলে, তুমি এসব খাবার ডিজার্ভ করো না। এদিকে সত্যজিৎ মুখার্জি শিবপ্রসাদকে বলে, তুমি আমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসো, এখানে তোমাদের নতুন বিয়ের মতো বরণ করা হবে, সেখানে সকলে উপস্থিত থাকবে। তাছাড়া শুনেছি তুমি নাকি তোমার গাড়িটা বিক্রি করে দিয়েছ, আমি তোমাকে অনেক বড় একটা গাড়ি গিফট করব। সত্যজিৎ মুখার্জির কথাগুলো শুনে শিবপ্রসাদ চুপচাপ বসে থাকে। অপরদিকে বলরাম মিটমিটিয়ে হাসতে থাকে। পরবর্তীতে সত্যজিৎ মুখার্জি অনেক ধরনের দামি দামি উপহার দেওয়ার অফার দেয়। এদিকে কর্ণ চ্যাটার্জিও শিবপ্রসাদকে জামাই হিসেবে মেনে নেয়। কিন্তু শিবপ্রসাদ তাদের কোনো অফারে রাজি না হলে কর্ণ চ্যাটার্জি বলে, তোমার ছেলে আইসিইউতে ভর্তি এবং ডাক্তারের বাড়িতে অনেক টাকা পৌঁছে গেছে, কি হয় বলা তো যায় না। শেষ পর্যায়ে শিবপ্রসাদ কবির চ্যাটার্জির মাথায় বন্দুক ধরে বলে, কখন কি হয় সেটাও তো বলা যায় না।